all the things. And thank you to all of you to be with us and enrich with us. And especially thanks to আসিত বাবু, আপনি তো দার্জিলিং এ ছিলেন, আমি শুনলে কিন্তু আমার খুব মন একদম হারা ভরা হয়ে গেল। আর আপনি এটা জানেন না, আমি দার্জিলিং গভর্নমেন্ট কলেজে I was there as a part-time teacher when I was in the St. Joseph's College. So, that time Deepak Ray was there. He was principal that time. In 2000 to 2002, I was there in the government college as a part-time teacher for the morning section. And with the help of this, I had relation with the government college Darjeeling. And time to time, I visited to the library of the Darjeeling Government College. And আপনার কাছে তো different type of experience আছে। এখন কিন্তু আমরা লাইব্রেরি কলেজে আছে, পাড়াতে আছে, আমাদের ঠিক কলেজের পাশে 125 বছরের পুরনো লাইব্রেরি, ডান দিকে আছে 125 বছরের পুরনো লাইব্রেরি, বাঁ দিকে আছে 100 বছরের পুরনো লাইব্রেরি। কিন্তু আমার দুঃখ এইটা কি যখন ওই 125 বছরের লাইব্রেরি বালির গ্রন্থাগার কিংবা বেলুর গ্রন্থাগারে যাই, ওইখানে নাম্বার অফ দ্য ভিজিটার আমরা চেক করি, তো নাম্বার অফ ভিজিটার কিন্তু খুবই কম। এখন কেউ যেতেই চাইছে না, এরকম অবস্থা হয়ে গেছে। ওনারা যারা লাইব্রেরিকে ভালোবাসেন, যারা লাইব্রেরিতে অনারারি হিসাবে সার্ভিস দিচ্ছেন, ওনারা এইটাই একটা রিকোয়েস্ট করছেন যে স্যার এরকম যদি কিছু করা যায়, আপনি কলেজে আছেন, যদি এরকম করা যায় কি ছেলে মেয়েরা লাইব্রেরিতে আসে আর এইখানে বসে একটা দুটা চারটা বই যদি নেয়, ওরা যদি না বুঝতে পারে তাহলে আমরা বুঝাবো, বই বের করে দেব, কিন্তু একটা এরকম প্রসেস করুন যেটা দিয়ে কমসে কম ছেলে মেয়েরা লাইব্রেরিতে আসুক। আপনাদেরকে আমার একটা অনুরোধ কি যদি একদম একটা কোনো সিস্টেম আপনারা করুন কি লাইব্রেরি আসাটা খুবই নেসেসারি। আপনারা ওয়ার্কশপ করুন কি সিস্টেম করুন এন্ড সচেতনতামূলক যদি একটা প্রোগ্রাম করুন, বাই দ্যাট দ্য ইউজার বি দেয়ার ইন দ্য লাইব্রেরি, তাহলে লাইব্রেরির যে অস্তিত্ব আছে ওটা বেঁচে থাকতে পারবে। কলেজের লাইব্রেরিতে ঠিক আছে স্টুডেন্ট সিলেবাসের বইয়ের জন্য যাবেই, কিন্তু যে ওই 125 বছরের পূর্ণ লাইব্রেরি, 150 বছরের পূর্ণ লাইব্রেরি, ওইসব লাইব্রেরিতে কিন্তু পাঠকের খুব অভাব হচ্ছে, ভিজিটরের খুব অভাব হচ্ছে। আপনার খুব এক্সপেরিয়েন্স আছে, অনেক ধরনের কাজের এক্সপেরিয়েন্স আছে, আপনি লাইব্রেরি মুভমেন্টের সাথে যুক্ত আছেন, আমাকে মালা যা বলেছে, আমার একদম 100% বিশ্বাস আছে কি আপনি যদি এটা নিয়ে ইনিশিয়েটিভ নেন, তাহলে আমাদের লাইব্রেরির যে অবস্থা এই জায়গায় পৌঁছে গেছে ওইটা আরো ভালো হবে। স্টুডেন্ট এন্ড আওয়ার ইউথ যে মোবাইল এডিক্ট হয়েছে, এই এডিকশন থেকে বের হবে। আমি একটা ইনফরমেশন দিতে চাই যে আমাদের রেসপেক্টেড প্রেসিডেন্ট অ্যাডভোকেট প্রবীর রায় চৌধুরী জি, উনি এই কিছুদিন আগে 125 বছর পূর্ণ লাইব্রেরির প্রেসিডেন্ট হিসাবে নবনিযুক্ত হয়েছেন। শুনে খুবই খুশি, উনিও এই চিন্তা ব্যক্ত করছিলেন স্যার এই প্রোগ্রাম হচ্ছে সব হচ্ছে, আমার এত বছর পূর্ণ লাইব্রেরি, ওইখানে যদি নাম্বার অফ ভিজিটর বাড়ে তাহলে খুব ভালো হয়। আর উনি আমাকে এটা বলেছেন কি আপনি এই প্রপোজালটা রাখবেন, যদি আপনার কলেজ থেকে স্টুডেন্ট আমার লাইব্রেরিকে ইউজ করতে চায় বালি গ্রন্থাগার, তাহলে আমরা ঠিকভাবে ওপেন করা যায় অ্যাক্সেস করার জন্য ফর দ্য স্টুডেন্ট অফ লালবাবা কলেজ, আমরা চিন্তা ভাবনা করব। এটা ওনার আশ্বাসন। আমার আপনাকে রিকোয়েস্ট কি আপনি কলেজ স্টুডেন্ট কিভাবে একটা পাবলিক লাইব্রেরি ইউজ করবে আর কিভাবে পাবলিক লাইব্রেরি ইউজ করার সময় পাবলিক লাইব্রেরি কে भी কলেজ অথরিটি কিংবা লাইব্রেরিয়ান অফ দ্য লালবাবা কলেজ will save the interest of the public library, যেরকম কলেজের লাইব্রেরিকে লাইব্রেরি ইন্টারেস্টকে সেভ করছে, কিভাবে হওয়া সম্ভব যদি আপনি এটা সাজেস্ট করেন আপনার বক্তব্যে, তাহলে আমি খুবই উপকৃত হব। এইটা আমি রিকোয়েস্ট করছি, এটা আমার অনুরোধ কি এখন না হলে পরে চিন্তা ভাবনা করে যদি এখন না সম্ভব হয় তাহলে পরেও যদি আপনি চিন্তা ভাবনা করে ওয়ে টু প্রোটেক্ট দ্য পাবলিক লাইব্রেরি এন্ড ইউজ দ্য পাবলিক লাইব্রেরি, এটার উপরে যদি কোনো আমাদের দিশা নির্দেশ দেন তাহলে খুব ভালো হবে। থ্যাংক ইউ আসিফ বাবু, আপনাকে এইখানে যারা যারা আছেন আপনার সবাইকে ধন্যবাদ। এন্ড আমার খুব ভালো লাগছে কি উই হ্যাভ দিস টাইপস অফ প্রোগ্রাম ইন দ্য কলেজ, এন্ড এটা দিয়ে কমসে কম স্টুডেন্ট জানতে পারবে যে
লাইব্রেরি কত ইম্পর্টেন্ট, আর উইদাউট লাইব্রেরি আমরা যাই হই না কেন সিভিলাইজড হতে পারবো না। উইদাউট বই আমরা যাই হই না কেন আমরা সিভিলাইজড হতে পারবো না, এটা তো গ্যারান্টেড। যে বাড়িতে বই নেই ওই বাড়ি কিন্তু খুব সভ্য মানুষের বাড়ি বলে গণনা হয় না। আর পশ্চিমবাংলা তো খাস করকে ডাক্তার হলেও ওর বাড়িতে অনেক বই আছে, ইঞ্জিনিয়ার হলেও ইঞ্জিনিয়ারিং ছাড়া না কিছু হলে রবি ঠাকুরের বই তো আছে। পশ্চিমবাংলাতে একটা অন্য ধরনের কালচারের জায়গা। এইখানে এসে আমি তো ইউপি থেকে এসেছি, আমি কিন্তু এইখানে এসে খুবই অভিভূত, এই জিনিসগুলি দেখে খুবই অভিভূত হই যে আমরা একটা কি রকম সুস্থ কালচারতে, হেলদি কালচারতে বসবাস করছি। আর এই জিনিসটা আমাকে পশ্চিমবাংলার রাজ্য দিয়েছে, এটার জন্য কি বলবো, সবাইকে থ্যাঙ্কস বলি। আর কমসে কম অনেক জিনিস শিখতে পেরেছি এন্ড সভ্য হওয়ার যে প্যারামিটার ওইটা জানতে পেরেছি। থ্যাংক ইউ টু এভরিওয়ান, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। লালবাবা মহাবিদ্যালয়ের প্রশাসক মন্ডলীর সভাপতি শ্রী প্রবীর রায়চৌধুরী মহাশয় আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তিনি তার মূল্যবান ভাষণের দ্বারা আমাদের সমৃদ্ধ করবেন। স্যার, প্লিজ স্যার। ভিডিও নেই খুলে? স্যার আছেন? প্রেসিডেন্ট স্যার? I think President sir is not present within us. So we wait just 2 or 3 minutes for him. Ishanidhi, may we continue with our next program with the permission of principal sir? If sir permits, we will continue, and then when President sir will join, we'll over to him. তাহলে প্রিন্সিপাল স্যার পরবর্তী কার্যক্রম আরম্ভ করে দিই। স্যার, প্রিন্সিপাল স্যার প্লিজ। आगे दे बुला रहा इधर आगे। তাহলে আমি বলছি লালবাবা মহাবিদ্যালয়ের গ্রন্থাগারিক ডক্টর মালা আদিত্যকে তার বক্তব্য উপস্থাপিত করার জন্য আহ্বান জানাই। তার বক্তব্যের বিষয় ভ্যালুজ অফ ডক্টর এস আর রঙ্গনাথন। মালা। Thank you, Professor Ishani Chakraborty. I feel really very privileged to have this program and to say a few words about the value of Ranganathan. As we said earlier, that our student community, there are language divisions, that so we conduct our program in both the languages, English and Bengali, for better understanding. I request everybody to please mute your audio while the program is going on. We are here to speak about Dr. A.S.R. Ranganathan. Dr. A.S.R. Ranganathan, his full name is Shiali Ramamrita Ranganathan. Shiali stands for his birthplace. It is in Madras, India. Dr. Ranganathan, born on August 1892, and after his early education, he completed his university education. He took MA in mathematics and joined as a faculty of physics and mathematics. He served several colleges, and at last, at Madras University, he was assigned the duties to
keep the charge of the library. So after that, he was sent to England in 1924 for better understanding of library scenario all over the world, especially England. And that time he came in touch with Barwick Sears, the then chief librarian of Croydon Public Library and lecturer of the University School of Librarianship. After visiting the England and watching the library system, Dr. Ranganathan realized that library movement is the force factor of social development. That's why after returning in the country, he first took few steps which is based on specially two concepts. One, service approach in the library and this profession, and number two, to develop an analytical synthetic classification scheme which is known as colon classification scheme, which is used as a tool to ease the document retrieval in the library. Now, with the two concepts, today we'll pay tribute to Dr. S. R. Ranganathan by mentioning his value service, that is value for service, library service. That concept, all the philosophy of Dr. Ranganathan lies in his 5 laws of library science, which is very much known to us, perhaps our users also, because we have there was a chart in the library that shows the values of Ranganathan in the form of 5 laws. What are those? Number 1, books are for use. Number 2, every reader his book. Number 3, every book its reader. Number 4, save the time of the reader. And number 5, library is a growing organism. Now, though there are 5 laws in library science, but if we think deeply, we can find the first law, that is books are for use, is so self-evident that it seems that it is trivial. It is, but these is invariable characteristics of all the other 4 laws. And the first law always is important. He mentioned in his book that like Upanishad's law, Satyam Vada, and like first law of motion in physics, the eternal law, the principle, lies in the first law of everything. Now, first law is so evident that books are for use. Why the concept come? Because in 15th to 16th century, the books were used to bound to the shelf with a chain. And there was some reason behind it, because that time copying of a book takes almost a year or more than years, and there was not the availability of printing facilities or anything facilities, so that the preservation automatically becomes the important part in everybody's mind. So that's why books were changed to self. But after the advent of the technology, Ranganathan mentioned that after the advent of technology, the psychological barrier keeps the book as it is, behind the shelf or with the chain or inside the almirah of the book. He very beautifully said different stories regarding the confinement of books like a jail. So, due to short of time, we'll not discuss in details. Someday in other program, I will share these stories to our students, obviously through another program. Now, the thing is that for the
he emphasized some parameters, that is, books to be displayed, library hours, staff to be trained professionally, and above all, he several times mentioned that human characteristics, human knowledge, and human interactions are the most beneficial to the library service. Yes, today, which professional service we mentioned, that is initiated by Dr. S.R. Ranganathan in India, and that's why we consider him, we respect him as a founder father of library science in India. So, he considered that librarians are the bridges who reduces the gap between, or who connects the users to its documents. That time he mentioned about documents, but now in a 21st century digital age, we can replace the term documents to information and term reader to users. So whatever be the terminology, doesn't matter, the philosophy, the principle, the values will remain same. And at on this occasion, I must say, I as a librarian, I will take the oath that will value Ranganathan's service, mainly books are for use, and will do the all these things such as display of books. We have one digital representation here today to display the books. We interact to students, users, teachers, faculties, all the stakeholders of the college library. We cordially invite you to the library programs. We are always here to serve you. We are serving you through physically and digitally through library website. Our staff is trained. Few days ago, we took training on the library software so that they can serve you better. So we are here as a team to serve you, serve our user, and follow the Ranganathan's value of library services and library science. That's all. I will not lengthen my speech today. So there are our guest speaker, Dr. Ashita Bhusar. So he will tell us the stories. Thank you. Thank you for giving me this opportunity and present in the program. Over to Professor Ishani Chakraborty. থ্যাংক ইউ ডক্টর মালা আদিত্য, ধন্যবাদ। আমরা যার বক্তব্য শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছি, এই আন্তর্জালিক সভার পরবর্তী বক্তা ডক্টর অসিতাভ দাস। বর্তমানে তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারিক রূপে কর্মরত। তার লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা প্রায় 30টি এবং প্রবন্ধের সংখ্যা 50টিরও বেশি। তার রচিত স্বাধীনতা সংগ্রামে ভারত তারিখ অভিধান, এই গ্রন্থটি 3টি ভাষায় প্রকাশিত হয়েছে। গ্রন্থনীর, গ্রন্থপ্রেম ও গ্রন্থাগারিক চরিতাভিধান, এগুলি তার রচিত সাম্প্রতিক গ্রন্থ। তার আজকের বক্তব্য বিষয় গ্রন্থাগারিক গল্পকথা। স্যার, স্যার আপনার আনমিউট করুন আপনি একটু, তাহলে হবে। এদিকে স্যার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। খুব ভালো লাগলো, কেন প্রথমেই প্রিন্সিপাল স্যার দার্জিলিং গভর্নমেন্ট কলেজের স্মৃতিটা মনে করিয়ে দিলেন। আসলে দার্জিলিং থাকতে ভালো লাগতো, বেড়ানোর জন্য ভালো, কিন্তু চাকরি করাটা খুব একটা ভালো অভিজ্ঞতা নয়। যাই হোক, আমি প্রসঙ্গে ফিরে আসি। কেন মালা আগে থেকেই বলে দিয়েছে যে স্যার 15 মিনিট আপনার সময়, খুব জোর 18-19 মিনিট। কেননা আমি একবার একটা অনুষ্ঠানে শুনেছিলাম, আমার মাস্টারমশাই বলেছিলাম, আমি বলেছিলাম যে উনি খুব ভালো বক্তব্য রাখেন। তখন বলছিল এক ক্লাসিক্যাল মিউজিকে
একজন খুব বড় গায়ক এসেছিলেন তার গান শোনাতে, সবাই বলছেন খুব ভালো বলে। তখন একজন বক্তা বলেছিলেন উনি থামতে জানেন তো, থামতে না জানলে কিন্তু বেশিক্ষণ ভালো লাগবে না। তা সেটাকে মনে রেখেই আমি আমার বক্তব্য যতটা সংক্ষেপে বলা যায় চেষ্টা করছি, এবং ভবিষ্যতে যদি সুযোগ পাই তাহলে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা আমি নিজে থেকেই যাবো, গিয়ে একটা অনুষ্ঠান করবো। কারণ আমি বাংলা অভিধানে 200 বছর বলে আমার একটা বই বেরিয়েছিল, তা সেই অভিধানের 200 বছর উপলক্ষে বলবার জন্য উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন কলেজে আমি আমন্ত্রিত হয়েছিলাম, আমি আর আমার সহযোগী লেখক প্রদোষ কুমার বাগচি। তার ফলে কিন্তু আমি ছাত্রদের সাথে বা শিক্ষকদের সাথে কথা বলার পর অনেক কিছু জানতে পেরেছি, বা তারাও হয়তো উপকৃত হয়েছেন। এরকম কোনো সুযোগ পেলে আমি লালবাবা কলেজ যাব। কেন মালা আমাদের খুব প্রিয় ছাত্রী, খুব প্রিয় লোক। ও যেভাবে সারাক্ষণ ধরে কাজ করে যাচ্ছে, আমার মনে হয় ওর কাছে অনেক কিছু জানার আছে, জানানোর আছে। তা প্রথমেই বলি যে মালা যে আমাকে টপিকটা বলেছে যে গল্প কথা, গল্পের মাধ্যমে আজকে সবাই জানেন আজকে S.R. রামনাথন, যিনি আমাদের গ্রন্থাগার বিজ্ঞানের জনক, ভারতীয় গ্রন্থাগারের পুরোধা, শুধু নয় বিশ্বের গ্রন্থাগারের পুরোধা। তার জন্মদিন উপলক্ষে এই গ্রন্থাগারিক দিবস পালন করা হচ্ছে। এখন এই রঙ্গনাথনের জীবনের অনেক কথা আছে, কিন্তু সেই কথা আজকে বলা যাবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উনি কিন্তু একজন শিক্ষক ছিলেন, আপনারা শুনেছেন। এবং তার প্রেসিডেন্সি কলেজে, ম্যাড্রাস প্রেসিডেন্সি কলেজে উনি অঙ্কের শিক্ষক ছিলেন। আমি নিজেও কলকাতা প্রেসিডেন্সি কলেজে 6 বছর চাকরি করেছি। তা আমার মনে হয়েছে এই তখনকার দিনে বা অনেক দিন অবধি কলকাতা, বোম্বে এবং ম্যাড্রাসে প্রেসিডেন্সি কলেজ একটা ভারতবর্ষের শিক্ষা জগতে অন্যতম মাইলস্টোন ছিলেন। তো উনি ওখানে শিক্ষক ছিলেন। পরবর্তী জীবনে উনি বেনারস ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন, তারপরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, অঙ্কের অধ্যাপক ছিলেন, লাইব্রেরি সায়েন্সের অধ্যাপক ছিলেন। কিন্তু বিভিন্ন সময় অধ্যাপক থাকার জন্য ওনার কাছে কিন্তু একটা মনে হয়েছিল যে গ্রন্থাগার বা গ্রন্থাগার বিজ্ঞান ছাড়া কিন্তু দ্বিতীয় কিছু নেই। হয়তো আমার অনেক কথা, কারণ আমি দেখেছি যে গ্রন্থাগার মানে কিন্তু শুধু গ্রন্থ নয়, গ্রন্থের মধ্যে যে তথ্য থাকে সেটা কিন্তু আপাত দৃষ্টিতে সর্বোচ্চ লোক থেকে একদম সাধারণ স্টুডেন্ট পর্যন্ত সকলেরই জানা দরকার। এবং অ্যাজ এ লাইব্রেরিয়ান মালাও নিশ্চয়ই চেষ্টা করে, আমি চেষ্টা করেছি এই তথ্যগুলোকে দিতে, যে তথ্যগুলো দিয়ে মানুষ উপকৃত হয়। শুধু লেখাপড়ার ক্ষেত্রে না, মানুষের জীবনে চলার পথেও কিন্তু একটা বিরাট তথ্য লাগে। এই তথ্যের ভিত্তিতে কিন্তু অনেক সাধারণ মানুষও অনেক উপরে উঠে যায়, অনেক হয়ে যায়। যেমন সেই জানাটা দরকার আছে। যেমন ধরুন আপনারা অ্যান্ড্রু কার্নেগির নাম শুনেছেন নিশ্চয়ই, ডেল কার্নেগি না, অ্যান্ড্রু কার্নেগি, যাকে পৃথিবীর সবচেয়ে বড় দানবীর বলা হয়। সেই যখন উনি খুব কষ্ট পেয়ে টাকা পয়সা রোজগার না করতে পেরে আমেরিকায় গেছিলেন, আমেরিকায় গিয়ে তখন তার খাবার অবস্থা ছিল না। আমেরিকায় ছাড়া একটা ফুটপাতে রোয়াকে বসে আছেন, কি খাবেন কিছু জানতে পারছেন না। তা সেই রোয়াকে বসে থাকার সময় ওনার চেহারা দেখে বোঝা গেছিল যে ও খুব অন্নক্লিষ্ট। ওকে এক ভদ্রলোক যাবার পথে তার একটা ব্যাগের মধ্যে হাত ঢোকালেন। কার্নেগি ভাবলেন তাকে বোধহয় কিছু পয়সা করিয়ে দেবে বা না দেবে, কিন্তু তা না দিয়ে উনি যাবার সময় একটা বই দিয়ে চলে গেলেন। এবং সেই বইটা ছিল একটা মানুষ তার নিজেকে কিভাবে তৈরি করবে, কিভাবে বড় হবে। ওই বইটা পড়ার পরে উনি একটা কারখানায় চাকরি করতে শুরু করেন এবং নিজেকে সেইভাবে তৈরি করে তখনকার দিনে পৃথিবীর সবচেয়ে ধনীতম ব্যক্তি হয়েছিলেন। কিন্তু ধনীতম ব্যক্তি হয়েও কিন্তু উনি ব্যাচেলার ছিলেন, অবিবাহিত ছিলেন, উনি কিন্তু বলেননি। উনি তখন বললেন কি, যে একটা বই পড়ে আমার জীবনের সমস্ত ধারা পাল্টে গেছে। তাহলে এরকম হাজার হাজার লোকের জীবনের ধারা পাল্টে যেতে পারে, যেটা প্রিন্সিপাল স্যার বলছিলেন যে ছাত্রদের কিভাবে ইমপিটাস করা যায়, উৎসাহিত করা যায়। তা সেই জন্যে উনি মৃত্যুর আগে তার সেই কোটি কোটি ডলারে ধন ধন সম্পত্তি বিক্রি করে দিয়েছিলেন। সেই ধন সম্পত্তি বিক্রি করে অন্য কিছু করেননি, তিনি সারা পৃথিবীতে ইংল্যান্ডে আর আমেরিকায় বিশেষ করে উনি কিন্তু কার্নেগি ফাউন্ডেশন বলে লাইব্রেরি প্রতিষ্ঠা করেছেন। তো লাইব্রেরি প্রতিষ্ঠা করেননি, সেই লাইব্রেরি চালানোর জন্য টাকা, লাইব্রেরিয়ানের মাইনে সমস্ত কিছু দিয়ে দিতেন। তো আজকে যখন কথা আসে তখন তাকে বলা হয় যে পৃথিবীর শ্রেষ্ঠ দানবীর। একটা লোক লাইব্রেরির জন্য কোটি কোটি ডলার জীবনে
তৈরি করার জন্য দিয়ে গেছিলেন, কেন উনি জানতেন লাইব্রেরি থেকে একটা প্রকৃত মানুষ তৈরি হয়। তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে যে শিক্ষা থেকে হয় না? শিক্ষা তো আমরা যারা কলেজে বা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করি বা গ্রন্থাগারিকা করি, যাই করি না কেন, তো তাদের তো আমাদের নিজস্ব লিমিটেশন থাকে, তার বাইরে কি তাদের আমরা বলতে পারি না, বললেও খুব কম সময় সুযোগ পাই। যেমন ধরুন, আমি মজা করি, আমি যখন পিএইচডি কোর্সে ক্লাস নিতে যাই, আমাকে যখন আমন্ত্রণ জানানো হয়, তখন সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, হিন্দি, বাংলা, ইংলিশ সব ধরনের ছাত্ররা নেট পাস করে এসছে বা রেট পাস করে এসে তারা ক্লাস করতে আসে। তা আমি বলি, মজা করে বলি যে পিএইচডি মানে পিছে হ্যায় দেখো। তখন এখন যে অবস্থা হয়েছে, পিছে হ্যায় দেখে করলেই একটা পিএইচডি হয়ে যায়, আগেকার দিনে সেই পিএইচডি হয় না। বলে স্যার পিএইচডি করে স্যার কি লাভ, আমরা পিএইচডি করছি। আর পিএইচডি করলে তিনটে লাভ হয়। একটা হচ্ছে পিএইচডি করলে তোমার যদি কলেজে চাকরি করো বা ইউনিভার্সিটি চাকরি করো, ঢোকার সময় 5টা ইনক্রিমেন্ট বা কাজ করার সময় 3টে ইনক্রিমেন্ট পাবে, বা পাড়ার লোকে বলবে, ডক্টরেট দেখে বলবে যে উনি খুব শিক্ষিত লোক। আর মজা করে বলি যে শ্বশুরবাড়িতে নাম হয় আমার জামাই বা বৌমা ডক্টরেট। কিন্তু এর বাইরে কিন্তু যদি ওইখানেই যদি তোমাদের পড়াশোনা থেমে যায়, তাহলে কিন্তু সেই পড়াশোনার আর কোনো মূল্য নেই। পড়াশোনার জন্য বিশাল গ্রন্থাগার আছে, বিশাল গ্রন্থ আছে। এবং আমার খুব ভালো লাগছে আজকে এই রঙ্গনাথন 1892 সালে জন্মগ্রহণ করেছিলেন। আরেকজন কিন্তু সেই জন্মগ্রহণ করেছেন 1892 সালে 2রা নভেম্বর। দুঃখের সঙ্গে বলতে চাইছি, বা অত জানেন না, আরেকজন ভদ্রলোক কিন্তু তিনি 1892 সালের 2রা নভেম্বর জন্মগ্রহণ করেছেন আগস্টে, তিনি জন্মগ্রহণ করেছেন 2রা নভেম্বর। তো তার সম্বন্ধে কিন্তু কোনো অনুচ্চারিত আজ পর্যন্ত আমি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার বিজ্ঞানের শিক্ষক বা গ্রন্থাগারী বা তাদের কারোর কাছে কিন্তু আমি তাদের সম্বন্ধে কোনো ইনফরমেশন পাইনি। একটু আগে ম্যাডাম বললেন যে আমার একটা বই বেরিয়েছে গ্রন্থাগারিক চরিত্র বিধান, সেটা হচ্ছে পৃথিবীর যত লাইব্রেরিয়ান আছে, প্রয়াত লাইব্রেরিয়ান, তাদের আমি মানে লাইব্রেরিয়ান যারা খুব নাম করেছে বা নাম আছে, তাদের আমি একটা জীবনী তৈরি করেছিলাম। এবং এই জীবনী তৈরি করতে, অভিধান তৈরি করতে গিয়ে এখন সেটা পরবর্তী পর্যায়ে ইংলিশেও বেরোবে। সেটা আমার প্রদোষ বাগচি, আমার যে ছাত্র বা সহলেখক বা সহযোদ্ধা যাই বলি না কেন, আমাদের 8 বছর লেগেছিল। 8 বছর, কথার কথা 8 বছর। এমন কোনো দিন ছিল না যেদিন রাত্রিবেলা আমি আর ও 2 ঘন্টা এই নিয়ে আলোচনা করতাম। এই করতে করতে গিয়ে অনেক তথ্য খুঁজে পেয়েছি, অনেক তথ্য খুঁজে পেয়ে সেখানে হয়েছে। কেন কথা হচ্ছে, তথ্য এমন একটা জিনিস না, আপনি যদি তথ্য ভালোবাসেন, তথ্য আপনাকে ধরা দেবে। এবং দেখবে আপনার পড়ার বাইরেও অনেক কিছু তথ্য যা আমরা জানতে চাইবো। এবং আমি মজা করেই বলি, মজা না, এটা সত্যি কথা, যে তুমি যদি জীবনে কাউকে সত্যিকারে মন দিয়ে ভালোবাসো, সে যেমন তোমার কাছে সে ধরা দেয়, তেমনি তথ্যও আমাদের কাছে। আমি তথ্য খুব ভালোবাসি, তথ্য সন্ধান করি, আমি তথ্যানুসন্ধানী। সেই জন্য বহু তথ্য আজ এই কম সময়ের মধ্যে শেষ করতে হয়, যা জানতাম না আমি বা আমরা জানতাম না, সেই তথ্যগুলো ধরা দেয়। আজকে রঙ্গনাথনের জন্মদিবস উপলক্ষে সারা পৃথিবীতে না হলেও সারা ভারতবর্ষে কিন্তু নানা রকম অনুষ্ঠান পালন করা হবে। এবং সেখানে যখন তার পরিচয় দেবে, তখন দেবে যে উনি প্রথম বিদেশে গিয়ে লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি অর্জন করেছিলেন, প্রথম ভারতীয় লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি অর্জন করেছেন। আমরা পড়েছি, আমরা মাস্টারমশাইদের কাছে শুনেছি, জেনেছি। কিন্তু আমি যখন এই চরিতা বিধান তৈরি করতে গেলাম, তেমন আমি চরিতা বিধান, আমি আপনাকে আগেই বলেছি, আমি তথ্য ভালোবাসি, তথ্যের সন্ধান করে থাকি। সেখানে এসে দেখলাম যে রঙ্গনাথন, এস.আর. রঙ্গনাথন কিন্তু প্রথম ভারতীয় বিদেশি প্রাপ্ত গ্রন্থাগারিক নন। তিনি কে? না, তার নাম হচ্ছে হরিহর দাস। তিনি কে? এটা একটা হরিহর দাস, এই নাম খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমার প্রফেশনাল পিপুল বা আমার মাস্টারমশাইরা বা আমার শিক্ষকরা এখানে কিন্তু কেউ তার নাম শোনেনি। এবং ঘটনাচক্রে তিনি 1892 সালেই জন্মগ্রহণ করেছেন 2রা নভেম্বর। হরিহর দাসকে, না, হরিহর দাস ছিলেন হচ্ছে যশোর জেলার লোক। তার বাবা ছিলেন আইনজীবী, তিনি বাবার সাথে করতেন। কিন্তু করতে করতে তার বাবা হঠাৎ মারা যেতে তার লেখাপড়া অনেক অসুবিধে হলো। কিন্তু লেখাপড়া অসুবিধে হলেও তিনি কিন্তু পিছিয়ে আসেননি। তিনি এখানে এসে, যশোর থেকে এখানে এসে সিটি কলেজের স্কুলে পড়াশোনা করতেন। 1912 সালে
একটা উনি লালবিহারীতে সংক্ষিপ্ত জীবনী লেখেন। এই সংক্ষিপ্ত জীবনীটা মাদ্রাজের খ্রিস্টান লিটারি সোসাইটিতে ওই বইটা প্রকাশিত হয় এবং অদ্ভুতভাবে লিটারি সোসাইটি প্রকাশিত হওয়ার পরে ওনার মনে হয় যে আমি একজন সাহিত্যিক হব, সাহিত্যসেবী হব। সাহিত্যিক বলে আমি একজন সাহিত্যসেবী হব। তাহলে সাহিত্যসেবী হতে গেলে কি করতে হবে না, সাহিত্যসেবী হতে গেলে সবচেয়ে বড় আকর্ষণ বা সবচেয়ে বড় উপায় হচ্ছে লাইব্রেরির সঙ্গে যুক্ত থাকা, লাইব্রেরির সঙ্গে পড়া। তা সেই জন্যে উনি তখন থেকেই একটা সিদ্ধান্ত নিলেন যে আমি আরো সাহিত্য করব। 1913 সালে উনি বেঙ্গল বাইবেল প্রাইজ পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন। এই এই সময় করার সময় তার সঙ্গে পরিচিত হয়েছিলেন লালমোহন ঘোষ। লালমোহন ঘোষকে যারা হিস্ট্রি স্টুডেন্ট বা যারা হিস্ট্রি তারাও জানেন যে আমাদের যে ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ষষ্ঠদশ তিনি সভাপতি হয়েছেন। লালমোহন ঘোষের সাথে ওনার একটা পরিচয় গড়ে ওঠে। আর কাদের সাথে পরিচয় হয়েছিল না, উনি এইভাবে খুঁজেন বিশপ লেফরায় রায়। বিশপ লেফরায় রায় যদি দেখেন যে চার্চটা ছিল, নিশ্চয়ই সবাই বেশিরভাগ গেছেন, জহর শিশু ভবন আছে, তার উল্টো দিকে দেখবেন একটা আমাদের খ্রিস্টান মিউজিয়াম, মানে এই এই চার্চের মতো আছে। এবং বিশপ লেফরায় রায়ের সাথে কিন্তু আমি আরো অনেক কাল আগেই পরিচিত ছিলাম। এই কারণে আমি ব্যক্তিগতভাবে মানে 40 বছর ভ্রমণই করে থাকতাম। আর বিশপ লেফরায় রায় রোড হচ্ছে ঠিক আপনার রবীন্দ্র সদন পেরিয়ে লক্ষ্মীবাবুর সঙ্গে আমার দিকে আছে। তার জন্য বিশপ লেফরায় রায় আরো বিখ্যাত হয়েছে। আমাদের কাছে ছিল সতীশ রায়ের বাড়ি ওখানে। সতীশ রায় কিন্তু ওখানেই বেশিরভাগ সে আমৃত্যু ওই সতীশ রায় মানে বড় হয়ে ওই বিশপ লেফরায় রোডেই তার থাকতেন। এই জন্য বিশপ লেফরায় রায় রোডটা আমাদের কাছে খুব পরিচিত ছিল সতীশ রায় থাকার জন্য, আমাদের বাড়ি খুব কাছে হওয়ার জন্য আমরা দেখতাম। এই ধরনের লোকের সাথে তিনি কিন্তু সময় কাটাতেন যারা সাহিত্যিক বা যার সেইখানে উনি তখন ঠিক করলেন যে আমি এই বইটা, যে বইটা উনি লিখেছিলেন রেভারেন্ড লালবিহারী দে। লালবিহারী দে আপনারা অনেকেই পড়েছেন, গোবিন্দ দে বা তার উপকথা যেটা হচ্ছে খুব বিখ্যাত। এই লালবিহারী দে লেখা বই উপর তিনি আলোচনা করেছেন। এই লালবিহারী দে লেখা বই আলোচনা করতে গিয়ে তখন উনি মনে হলেন তাহলে আমি যদি সাহিত্যসেবী হতে চাই তাহলে আমাকে লাইব্রেরি সায়েন্স দেখতে হবে, লাইব্রেরি সায়েন্স পড়তে হবে। তখন কিন্তু উনি যখন এই ভাবনা চিন্তা করছেন তখন কিন্তু এখানে এই ছিল না কোনো লাইব্রেরি সায়েন্স ট্রেনিং সার্টিফিকেট পড়ানো হতো না, বা লাইব্রেরি সায়েন্সের সারা পৃথিবীতে কোনো জায়গায় পড়ানো হতো না, বিশেষ করে ইংলিশ পিপলদের জন্য। উনি তখন ঠিক করলেন যে আমি এতে চলে যাব। তখন প্রথম 1919 সালে লন্ডনে প্রথম লাইব্রেরি সায়েন্স ট্রেনিং স্কুল খোলে। উনি পয়সা করে জোগাড় করে উনি চলে গেলেন লন্ডনে। গিয়ে প্রথম ব্যাচে 1919 সালে উনি হচ্ছেন এখানে ওই স্কুলে গিয়ে ভর্তি হলেন। এবং যারা লাইব্রেরি সায়েন্সের লোক তারা দুটো নাম বললে আরো বুঝতে পারবে যে শেয়ার্স, WCD শেয়ার্স, যাকে রঙ্গনাথন বলেছেন আমার জীবনে শ্রেষ্ঠ শিক্ষক, এবং আরো কয়েকজন তারা ওটা করলেন কি ওইখানে গিয়ে তাদের কাছে পড়তে শুরু করলেন। এবং পড়তে শুরু করার সঙ্গে সঙ্গে তারা তিনি বললেন যেটা আপনারা নিশ্চয়ই যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানেন বা সায়েন্সের স্টুডেন্ট যে হাতে কলমে যদি শিক্ষা না করা যায় তাহলে কোনো এডুকেশনই কিন্তু বড় কথা না। আমাদের দেশে যেমন ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে যতক্ষণ না সে হাতে কলমে শিক্ষা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে একজন ভালো টেকনোক্র্যাট বা উন্নতি করতে পারছে না। তো ওইখানে বসে সিদ্ধান্ত নিলেন যে আমি যদি সাহিত্য মধু সংগ্রহ করতে চাই খালি লাইব্রেরি ব্যবহার করতে হবে না, লাইব্রেরি ব্যবহার করার জন্য কিভাবে বই দেখতে হয়, তার মধ্যে কি আছে, কি সিস্টেমে আছে, এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দেখেছি। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, 78 সালে আমি যখন লাইব্রেরি সায়েন্স পড়তে যাই তখন আমাদের দুজন বন্ধু পিএইচডি করতে করতে আমাদের লাইব্রেরি সায়েন্সে ভর্তি হয়েছিল। আমরা জিজ্ঞেস করি তোমরা এসছো কেন লাইব্রেরি সায়েন্স পড়তে, তোমরা এখানে থাকবে না? ও যে তা না, আমরা এসছি হাউ টু ইউজ দ্য লাইব্রেরি, হাউ টু টেক দ্য ইনফরমেশন, হাউ টু গেট দ্য ইনফরমেশন। সেটা যদি শুধু বই দেখে তো বোঝা যায় না। বই তো একটা প্রিন্টেড বই, বাঁধানো বই, সুদৃশ্য বা যাই হোক সে বই, কিন্তু বইয়ের মধ্যে যেগুলো আছে ওটা জানার জন্য কিভাবে জানবো, কিভাবে দেখবো। আজকে দেখবেন যে
বহু কাউকে কিছু বলছি না, বহু পিএইচডি, আমি তো একটা ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান, আমার কাছে প্রতিদিন দুটো তিনটে করে প্লেজারিজম চেক করার জন্য আসে, এবং তাদের অনেক সময় হয় না, আমি তাও করে দিই যে এত কষ্ট করে হলো। তারা হোয়াট ইজ বিবলিওগ্রাফি, হোয়াট ইজ সাইটেশন ইন্ডেক্স, এইগুলো কিন্তু তারা জানে না, যে সাইটেশন ইন্ডেক্স কাকে বলে, বিবলিওগ্রাফি কি করে বলে। এইটা না জানলে কিছু হবে না। তো সাইটেশন ইন্ডেক্স কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট। আমার এই চৌধুরী বিধানটা বা রিভাইজ করতে গেলে ইউজিন গাফিল বলে একজন ভদ্রলোক ছিলেন, উনি বেসিক্যালি অন্য সাবজেক্টের লোক ছিলেন, পরে লাইব্রেরি সায়েন্স করেন। উনি এই সাইটেশন ইন্ডেক্স নিয়ে আমাদের একটা সাবজেক্টে বিবলিওমেট্রিক স্টাডি বলে, সেই সাইটেশন ইন্ডেক্সে আপনাদের যে জার্নালগুলো, বিশেষ করে সায়েন্সের জার্নালগুলো হয়, সেইখানে যারা ইউজ করে সাইটেশন ইন্ডেক্স আর বিবলিওর মধ্যে তফাৎ আছে। তা সেইখানে তিনি বিবলিওমেট্রিক স্টাডি করে, সাইন্টোমেট্রিক স্টাডি করে উনি বলে দিয়েছিলেন পরপর 3 বছর যে সায়েন্সে কারা নোবেল পুরস্কার পাবে, এবং তার কথা কিন্তু অব্যর্থ ছিল। সমস্ত ওখানে ওই তার কথা নিয়ে যে নামগুলো বলেছেন তারা সবাই কিন্তু ওই নোবেল প্রাইজ পেয়েছে তার কথা অনুযায়ী। অর্থাৎ সাইটেশন ইন্ডেক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য রিসার্চ, সাইটেশন ইন্ডেক্স ফর ইম্পর্টেন্ট ফর দ্য ইউজার্স। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা পিএইচডি করলাম, রিসার্চ করলাম, ডক্টরেট হলাম, দেখতেও ভালো লাগে, যখন আমাদের নামের আগে ডক্টর বলে সম্বোধন করে শুনতেও ভালো লাগে, কিন্তু প্রকৃত শিক্ষা কিন্তু সেখানে হয় না। এবং প্রকৃত শিক্ষা পেতে গেলে কিন্তু আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লাইব্রেরির অন্তরে প্রবেশ করতে হবে। একটা 3 ইয়ার্স ডিগ্রি কোর্স বা 2 ইয়ার্স এমএ কোর্স এত চাপ থাকে যে লোকেরা অন্য কোনো দিকে, বেশিরভাগ ছেলে মেয়ে অন্যদিকে মন দেওয়ার শুরু করে। তারপরেই কিন্তু লাইব্রেরি যদি ইউজ করা যায়, দেখবেন কত কি ইনফরমেশন আছে। অচেনার আনন্দ যাকে বলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অচেনার আনন্দ যদি পেতে চান তাহলে কিন্তু আপনাকে লাইব্রেরি ইউজ করতে হবে। আমাদের দেশে দুঃখের সঙ্গেই জানাচ্ছি, আমাদের দেশে যারা রিসার্চ করেন, আমি ন্যাশনাল লাইব্রেরি রেগুলার রিডার আছেন দেখি, এবং ন্যাশনাল প্রচুর ছাত্রছাত্রী আছে। এখন নাম বলবো না, প্রচুর। আমি যখন পিএইচডি করছি, অনেক পরে পিএইচডি শুরু করেছি, আমাদের দেখছি আমার ছাত্র এসে হাত ধরাচ্ছে, কি হয়েছে তোমার, সে এখন একটা বিখ্যাত লোক বাংলা সাবজেক্টে। এখন কি ব্যাপার, না স্যার বলে দিয়েছেন, অমুকবাবু বলে দিয়েছেন যে তুমি ওই বইটা দেখো, ওই বইটা দেখলে তাহলে তোমার পিএইচডির কাজ আলাদা অনেকটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু বইটা এত ব্রিটিল যে বইটা হাত দেওয়া যাচ্ছে না বা আমি করতে পারছি না। তখন আমার এক ছাত্র, সে এখনো ন্যাশনাল লাইব্রেরিতে চাকরি করে, তাকে বললাম, কেন আমার লাইব্রেরি সায়েন্স পড়াচ্ছি আমি 83 সাল থেকে, এবং এই বছর শেষ বছর আমি আর ঠিক করেছি আর পড়াবো না, অনেক বছর হয়ে গেছে, এবার নতুনের আছে। তাকে আমি বললাম যে ওই বইটা ওকে আলাদা করে নিয়ে একটা জায়গায় টেবিলে বসে ওই ব্রিটিল বইটা দাও, ওখান থেকে ও যখন দেখি তথ্য সংগ্রহ করবে, এবং তথ্য সংগ্রহ করার পরেই কিন্তু ও কিছুদিনের মধ্যে নিয়ে গিয়ে তারপর দেখা গেল সেটা হচ্ছে ও became PhD and got a lecturership in the college in Calcutta। এইভাবে কিন্তু আমরা তারপরে কিন্তু ওখানে যদি শেষ হয়ে যায় তার জন্য। সুতরাং আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে যেই হোক না কেন, শিক্ষক হোক, শিক্ষিকা হোক, ছাত্র হোক, ছাত্রী হোক, অধ্যক্ষ হোক, যেমন আমাদের বাড়িতে আমাদের স্ত্রী, পুত্র, কন্যা খুব প্রিয় সঙ্গী, এবং এই সঙ্গীটাকে একজন বইকে যদি সঙ্গী হিসেবে নেওয়া যায়, এর চেয়ে আলাদা। প্রিন্সিপাল স্যার যথার্থ বলেছেন, আজকাল একটা বাড়িতে যদি বই না থাকে তাহলে কেমন যেন মনে হয়, যতই সাজানো হোক না কেন তাহলে সেখানে কোনো মনে হয় যে কিছু নেই। এই জায়গাটাকে মনে রেখে আমার মাঝে মাঝে অবশ্য এই নিয়ে হয় যে বাড়িতে তুমি এত বই রেখেছো, কে পড়বে, কি করবে, হ্যাঁ, কি হবে না হবে। মাঝে মাঝে কিছু বই বঙ্গ সাহিত্য পরিষদে ডোনেট করে দিয়েছি, আর আমি আজকে পড়া হয়ে গেছে, অন্য লোকেরা পড়ি। কিন্তু কথা হচ্ছে বইটাকে আপনাকে আপন করে নিতে হবে, এবং সেখানে কোনো শিক্ষক, গ্রন্থাগারিক, পড়ানিক, গবেষক কিন্তু আলাদা নেই। বই থেকে ইনফরমেশন পেতে গেলে লাইব্রেরিয়ানে কিন্তু আপনাকে সাহায্য নিতে হবে। আপনি যদি আমেরিকায় যদি যান, আমেরিকার গ্রন্থাগারগুলো যদি ধরেন, তখন যাদের স্যারদের কাছে শুনেছি, তখন যাদের টপিক অ্যালার্ট করা হয়, তাদের বলেন যে প্রথমে তোমরা আগে গিয়ে ওই সেই বড় বড় ইউনিভার্সিটি লাইব্রেরি হোক, লাইব্রেরি অফ কংগ্রেস হোক, নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি হোক, এই লাইব্রেরিয়ানদের সাথে যোগাযোগ করবে, এই সম্বন্ধে কি কি তথ্য আছে,
কাজ হয়ে গেছে কিনা, এরকম হয়েছে কিনা, তারপরে করে বেশ কিছু করার পরে সেখান থেকে কালেক্ট করে নিয়ে এসে আমাদের কাছে আসলে আমরা দেওয়া। এই জন্যে আমাদের দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই বলে না কেন, ওখানকার দেশে আমেরিকায় ওখানে লাইব্রেরিয়ানরা যে পরিমাণ সম্মান পান, যে পরিমাণ মর্যাদা পান, মানে শিক্ষকরা সেই পরিমাণ মর্যাদা পান। সব শিক্ষকের মর্যাদা বা আমি চাই তারা কাজের জন্যে, এই তথ্যের সন্ধানের জন্য তারা কিন্তু আজকে আমাদের দেশে, আমার ক্ষেত্রে সমস্যা নেই, বড় গলা করে বলছি, আমাকে সবাই আসে যায় জানতে চায়, অনেক শিক্ষক শিক্ষার্থী কোথায় পাবো, এটা আমি যতদূর সময় চেষ্টা করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা পায় না। কিন্তু আবার তার মধ্যে যে খুব একটা দোষ আছে তা না, আমাদের প্রফেশনে যারা এসছেন তারা কিন্তু এইভাবে নিজেকে তৈরি করছেন। মালা হয়তো তার ব্যতিক্রম, আমি মালাকে যতদূর জানি, মালা যেভাবে চেষ্টা করে যাচ্ছে, যেভাবে রেগুলার যোগাযোগ আছে, স্যার এটা কি হবে, এটা কি হবে, ডিফারেন্সিয়েশন, এটা কিন্তু হওয়া দরকার। আরো খুব ভালো লাগলো যে প্রিন্সিপাল স্যার বলছেন যে ও যে কোনো ধরনের সহযোগিতা চাই লাইভের জন্য আমি করতে প্রস্তুত আছি। এটা কিন্তু বিরাট ব্যাপার, এটা না থাকলে কিন্তু লাইব্রেরি তৈরি হবে। আর তার সঙ্গে আর একটা জিনিস তৈরি করতে হবে, যে লাইব্রেরিয়ানদের হোক বা শিক্ষকদের মানবিকতা, এটা রমনাথনের সাংঘাতিক ছিল। রমনাথন যদি অ্যাক্টিভিটি পড়েন দেখবেন যে সারা জীবন তিনি লেকচার দিয়েছেন, পড়িয়েছেন, অমূল্য সব বই লিখেছেন। সেই বইগুলো লেখা সত্ত্বেও তিনি কিন্তু, যখন আমরা লাইব্রেরি রেজিস্ট্রেশন বলে, অর্থাৎ আইন ছাড়া তো কিছু হয় না, আইন দিয়ে লাইব্রেরি রেজিস্ট্রেশন, পাবলিক লাইব্রেরি রেজিস্ট্রেশনের জন্য সারা আমাদের পশ্চিমবঙ্গ এই অবিভক্ত বাংলা থেকে শুরু হয়েছিল, কিন্তু হয়েও হয়নি, বিধানসভায় পাস হয়নি। হ্যাঁ, হ্যাঁ, বিধানসভায় পাস হয়নি। কিন্তু রঙ্গনাথন কিন্তু চেষ্টা করেন 1948-এ উনি যখন করলেন, আহ, আহ, উনি গেলেন, গিয়ে বললেন যে রঙ্গনাথন দেখলেন 48-এ তার হয়েছে, অর্থাৎ ছাত্র শিক্ষামন্ত্রী হয়েছে, তার কাছে প্রেসিডেন্সি করে পড়তেন। রঙ্গনাথন কিন্তু ওখান থেকে চলে গেলেন, চলে গিয়ে তিনি সকালবেলা ম্যাড্রাসে ভোরবেলা উঠে উনি কিন্তু গেলেন এর কাছে, এই শিক্ষামন্ত্রীর কাছে, ছাত্রের কাছে। ভোরবেলা ভোরবেলায় গেছে, স্বাভাবিকভাবে দরওয়ান ঢুকতে দিচ্ছে না, দরওয়ান বলছে না সাহেব ঘুমোচ্ছে। হ্যাঁ, তখন সাহেব ঘুমোচ্ছে, বলছি তুমি যাও গিয়ে বলো যে আমি ওনার মাস্টারমশাই এসেছি। মাস্টারমশাই আমাদের কথাটার মধ্যে একটা আলাদা রেসপেক্ট আছে, যে ব্যাটারিটা অন করে দাও। ঠিক আছে। তা এখানে আহ, আমি এসছি, কিছু এই সেও ঢুকতে দেবে না, এইভাবে চেঁচামেচি শুনে বা বাইরে কিছু শুনতে পেরে উনি বাইরে এসছেন, দেখে গেটের কাছে রঙ্গনাথন দাঁড়িয়ে আছেন। বললো স্যার আপনি ভেতরে আসুন, কেননা রঙ্গনাথন খুব ফেমাস টিচার ছিলেন তো, ভেতরে বসুন। তার বললো যে আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। বলে কি জিনিস স্যার, কি চাইবেন আপনি বলুন। বলে আগে আমাকে কথা দাও যে তুমি আমার কথা রাখবে। বলে সম্ভব হলে নিশ্চয়ই রাখবো। বললো আমি এসেছি তোমার কাছে, যে আমি জানতে পারলাম তুমি মন্ত্রী হয়েছো তো, আর মন্ত্রী হয়ে শিক্ষামন্ত্রী যেহেতু, তুমি এই লাইব্রেরিটা তুমি কাজ করতে পারো, তুমি যদি করো তাহলে আমি বলি, স্যার আমি আপনাকে কথা দিচ্ছি এই অধিবেশনে, বিধানসভা অধিবেশনে আমি এই বিলটা তুলবো, তুলে করবো। তিনি তার কথা রেখেছিল। তার ফলে ম্যাড্রাসে প্রথম লাইব্রেরিজেশন ইন্ডিয়ায় ম্যাড্রাসেই হয়েছিল। কিন্তু দেখুন, একজন ছাত্র যদি মন্ত্রী হয় এবং খুব কাছের লোক হয় বা যে কোনো হয়, আমরা কিন্তু একটা লাইব্রেরির জন্য এইভাবে চেয়ে সকালবেলা হেঁটে গিয়ে তার কাছে গিয়ে কিন্তু এইভাবে চাইতে পারতাম না, সেখানে চাইতে পারতাম না, গিয়ে বলতাম যে আমাকে ওইটা দাও, ওই কাগজটা দাও, নাহলে আরো যদি হয় দেখো ওখানে ফ্ল্যাট দিচ্ছে কি করা যায়। কিন্তু উনি কিন্তু লাইব্রেরির জন্য কিন্তু গিয়ে চাইলেন। ওনার এই বক্তব্য শুনে আমার আরেকজনের কথা মনে পড়ে। কিছুদিন আগে তার আহ জন্মবার্ষিকী গেল, সেটা হচ্ছে 3rd আগস্ট, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তার অনেক আগেই কিন্তু এরকম আচার্য প্রফুল্লচন্দ্র রায় সম্বন্ধে যদি বলার কোনো সুযোগ পাই আমি, বা আমি একটা ইচ্ছা আছে করে উঠতে পারিনি, মালাদের যে নো অ্যান্ড গো চ্যানেল আছে সেখানে বলবো।
একটা অসাধারণ ব্যক্তি, অসাধারণ। জগন্নাথন যেমন গ্রন্থার বিজ্ঞানে অসাধারণ ছিলেন, আর আচার্য পৌল ছিলেন অসাধারণ মানবিক সম্পন্ন ব্যক্তি। ওরম ব্যক্তি কিন্তু খুব কম আছে। উনি ক্যালকাটাতে সামার ভ্যাকেশনে বা পুজোর ছুটি পেলেই উনি কিন্তু দেশে খুলনায় চলে যেতেন বা ওই অঞ্চলে গিয়ে ঘুরে বেড়াতেন। উনি কলকাতায় থাকতেন না। উনি গেছেন, গিয়ে কি করতেন না, মাঝে মাঝে একটা নৌকা করে বা বর্ষা করে ওই নদীতে ঘুরে বেড়াতেন, ওখানেই থাকতেন, আশেপাশে গ্রামে ঘুরে বেড়াতেন। ওইভাবেই ওনার জীবন কেটে। একদিন ওরকম ভাবে একটা নদীতে, নদীর চরে উনি ঘুরে বেড়াচ্ছেন, নদীর চরে ঘুরে বেড়াচ্ছেন, তখন দেখছেন যে একজন ভদ্রলোক, খুব স্যুট বুট টাই ফাই পরা, খুব মানে ওনার পাশে ওনার বেশ সুদর্শনা বোঝা যাচ্ছে, খুব অভিজাত পরিবারের মহিলা, এবং তার দুটো ছেলে মেয়ে, তারাও খুব অভিজাত দেখে মনে হচ্ছে। তারা এই নদীর দিকে আসছে, এই নদীর দিকে আসছে দেখে উনি, আর তার পেছনে বেশ কিছু লোক, কয়েকশো লোক হই হই করতে করতে আসছে। উনি তো সব ব্যাপারে নিলিপ্ত ছিলেন, তা ওই ব্যাপারে নিয়ে থাকেন, উনি থাকেন। হঠাৎ দেখলেন যে সেই ভদ্রলোক এসে ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করলো। উনি ঘাবড়ে গেলেন, কে রে? বলে, তুমি কে? চিনতে পারলাম না তো বাবা, তুমি কে? স্যার আপনি আমাকে চিনবেন না, আমি আমি আপনার প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলাম, এখন আমি এখানকার কালেক্টর, যেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা অনেক জায়গায় এখনো পর্যন্ত কালেক্টর করে থাকি, আমি এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। বলো, আমি শুনলাম যে আপনি এখানে এসছেন, তাই জন্য আমার স্ত্রী পুত্র কন্যাকে আপনার সাথে পরিচয় করাবার জন্য এসছি। বললেন, খুব খুব ভালো কাজ করেছে, খুব ভালো কথা, পৃথিবীতে আমাকে বিপদে ফেললে। উনি তো প্রফুল্লচন্দ্র রায়কে চিনতেন। উনি বলে, বলুন স্যার আপনাকে কি, আপনি আপনি কেন আপনি বিপদে জয়েন ফেললেন? হয়েছেন, মিউট করে দিন। কে আমাকে বলছো? হ্যাঁ, তা আমি, তখন উনি বললেন, তুমি তো আমাকে বিপদে ফেলবে। বলে, আমি বিপদে ফেললাম কেন? আচ্ছা কি ব্যাপার? ওরা স্যারকে চিনতো, তাই জন্য অবাক হয়ে গেল। বলো, কি ব্যাপার স্যার? বলো, আমি একদিন ধরো এখানে 7 দিন হলো রয়েছি, এইখানে ঘুরে বেড়াই, আর আমার চেহারা দেখছো তো, আমার জামা কাপড় দেখছো তো, এই জামা কাপড় দেখে এরা ভাবে আমি কোনো ফকির বা সন্ন্যাসী বা সাধারণ লোক বা পাগল এখানে ঘুরে বেড়াই। তা তুমি আজকে আমাকে যখন প্রণাম করলে, তখন এরা বুঝলো যে আমি তোমার চেয়েও একজন ভারী লোক। এখন যদি এরা কিছু চেয়ে বসে, স্যার অসিতাভ স্যার, আপনার মাইক্রোফোনটা মিউটেড হয়ে গেছে। মিউট। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এবার শোনো। হ্যাঁ শোনা এবার যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। তা বলে, আমাকে যদি কি চেয়ে বসেন কি করবো? বলো স্যার, বলো কি ব্যাপার, বলুন আপনার কি চাই? বলে, আমি এসে এখানে দেখেছি এই অঞ্চলে লোকেরা খুব গরিব, এবং এরা প্রায়জনই ম্যালেরিয়ায় আক্রান্ত, কিন্তু এদের কোনো নেই, 5 মাইল 6 মাইল দূরে যেতে হয় একটা চিকিৎসা করানোর জন্য, কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই। তুমি যদি আমাকে কথা দাও যে তোমাকে আমরা একটা স্বাস্থ্য কেন্দ্র করে দেবো, বলে হ্যাঁ স্যার, আপনার কথা রইল। এই যে মানবিকতা, এই মানবিকতা কিন্তু একজন শিক্ষকের পক্ষে সম্ভব। অনেক রাজনৈতিক নেতাদের কথা শুনেছি, এখনো শুনি, যে খবর কাজে দেখি উনি কম্বল বিরোচ্ছেন, উনি চোখ প্রকাশ করছেন, কিন্তু এই মানবিকতা রমনাথনের ছিল, এই মানবিকতা আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিল, এরকম বেশ কিছু লোকের ছিল মানবিকতা। আর রমনাথনের মানে সাথে প্রফুল্লচন্দ্র রায় সম্বন্ধে কথা বারবার চলে আসে গ্রন্থাগারিক দিবসে। কেন, গ্রন্থাগারিক ছিলেন একজন শিক্ষক, প্রফুল্লচন্দ্র রায় একজন শিক্ষক ছিলেন।
এবং যেটা আমার খুব খারাপ লাগে, আমি মালা বা পাত্র যে এরা জানে, আমি কিন্তু সব জায়গায় ঘুরে বেড়াই, আমি খুব সাধারণভাবেই যেতে ভালোবাসি করি। বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি আমি, কারণ হয়তো আমি বই ভালোবাসি, বই পড়াতে ভালোবাসি, বই পড়তে ভালোবাসি। কাউকে হয়তো জিজ্ঞেস করেছি যে তুমি সুকুমার রায়ের নাম শুনেছো, বলে অনেক কষ্ট আছে, বলে হ্যাঁ স্যার সত্যি রায় বাবা তো। হ্যাঁ, তখন এই জায়গায় আমাদের কিন্তু লেখাপড়া চলে গেছে। কিন্তু একজন যদি আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন, যেমন রঙ্গনাথন যেমন বিদেশ থেকে তিনি মানে ডিগ্রি জোগাড় করেছিলেন, তিনি পদ্মশ্রী পদবি প্রাপ্ত হয়েছিলেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় কিন্তু বিএসসি ছিলেন বাইরে থেকে, ব্রিটিশ ইউনিভার্সিটিতে। কিন্তু উনি কখনো বলেননি যে আহ, যে আপনি করুন, অর্থাৎ লিখবেন না। ক্যালকাটা রিভিউ বলে একটা জার্নাল ছিল, সেই ক্যালকাটা তিনি শেক্সপিয়ারের উপরে যত আর্টিকেল লিখেছেন, কোনো ইংরেজি সাহিত্যের অধ্যাপক অত আর্টিকেল লিখতে পারেনি। অর্থাৎ আমার এই বলার বক্তব্য, রঙ্গনাথনও যেমন কোনো সাবজেক্টের করতেন না। রঙ্গনাথনের বই পড়ে দেখবেন, তার মধ্যে সংস্কৃতে, যেটা আজকাল আমরা মানে সংস্কৃত এমন একটা ল্যাঙ্গুয়েজ, সেটা কি না জানা যায়, আমি জানি না বলে আমার নিজের খুব দুর্ভাগ্য, আমার মাঝে মাঝে নিজেকে হতাশ মনে হয়। এই সংস্কৃতে কত উদাহরণ দিয়ে লাইফ সায়েন্স বলতে। তা এখন এইভাবে আমরা দেখছি লাইব্রেরিয়ান যে এই এত অল্প সময় বলা যাবে না, অনেক কথা জমে আছে, অনেক কথা বলার আছে। শিক্ষক, গ্রন্থাগারিক, ছাত্র, কারোর মধ্যে কোনো প্রভেদ নেই। আমরা কিন্তু সবাই একটাই আত্মে আছে, ওই লাভ বুকস। আর আমরা কেউ লাভ ইনফরমেশন। ইনফরমেশন যদি না জানা যায়, না দেখা যায়, না পড়া যায়, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে হবে। রবি ইনফরমেশন দেখবেন যে কোথায় কার কাছে আছে, সেটা যে মাস্টারমশাইয়ের কাছে আছে খালি না, বা ছাত্রের কাছে আছে, বা লাইব্রেরিয়ানের কাছে আছে, ও বইগুলোর মধ্যে রয়েছে। বই থেকে আপনাকে ইনফরমেশন পাঠাতে হবে। কালকেই এই পরশুদিনই আমার একটা বইয়ের রিভিউ করে দেবে, স্বাধীনতা সংগ্রামে ভারত, বাঙালি শহীদ চরিতাভিধান। আজ পর্যন্ত যত বাঙালি শহীদ হয়েছে স্বাধীনতা সংগ্রামে, তাদের চরিতাভিধান। তা সেখানে গিয়ে আহ করতে করতে দেখলাম যে তোমার যে বিভিন্ন ঘটনাগুলো দিয়েছে, এক একটা ঘটনা মানে কি আমাদের মর্মস্পর্শী। আমরা জানতাম বীরেন শাসমল, আপনার নিশ্চয়ই নাম শুনেছেন, যাকে বলে দেশপ্রাণ বীরেন শাসমল। উনি কিন্তু একটা ইন্টারেস্টিং, আমি আমার বইতে দিয়েছি, উনি কিন্তু মৃত্যুর আগে একটা উনি করে গেছিলেন, যেন আমাকে যেন শ্মশানে না শুইয়ে পড়ানো হয়, আমাকে যেন দাঁড় করিয়ে পড়ানো হয়। কেননা আমি ব্রিটিশদের কাছে কোনো মাথা নত করিনি। তো আমি চাই না যে আমার মৃতদেহ কে শুইয়ে পোড়ানো হয়। তার সেই জন্য তার কথা মতো কেওড়াতলা শ্মশানে তাকে দাঁড় করিয়ে পোড়ানো হয়েছিল। তাকে কিন্তু আমরা যেন সাহিত্য অবস্থায় পড়ায়, তাকে পোড়ানো হয়নি। দেখুন, বহু ইনফরমেশন আছে যেগুলো আমাদের জানার জন্য, বিশেষ করে স্যার, প্রিন্সিপাল স্যার যেগুলো বললেন, যে ছাত্রদের উজ্জীবিত করার জন্য। ছাত্ররা কিন্তু সবচেয়ে বড় শক্তি, এটা আমি বিশ্বাস করি। এই হোক না কেন, ছাত্রদের চেয়ে বড় শক্তি হোক। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে যা সারাদিন ছাত্র আন্দোলন থেকে তাদের শুরু হয়েছে। ছাত্র আন্দোলন এখন বিক্ষিপ্ত হয়ে অন্য জায়গায় ব্যবহার করা, কিন্তু তা নয়। ছাত্রদের মতো অত স্পিরিচুয়াল একেবারে কিন্তু কেউ নেই, এবং তাদের হাতে বই দিতে হবে। নেতাজি সুভাষচন্দ্রের বাইরে যখন যাচ্ছেন, উনি কিন্তু বিবেকানন্দ রচনা নিয়ে যেতেন সাথে করে। নেপোলিয়ান যখন যুদ্ধ করতে যাচ্ছেন, তখন কিন্তু বই নিয়ে যেতেন সাথে করে। এবং তার সবচেয়ে আরাধ্য দেবী ছিল তার মা। নেপোলিয়ানের সমস্ত এবং ক্যাটালগ কার্ড, যেটা মালা ইউজ করে এখন অবশ্যই জানি না কি, এই ক্যাটালগ কার্ড উনি বই পড়তেন। আর তখনকার নিয়ম ছিল, যারা হিস্ট্রি টিচার তারা জানেন, যে সন্ধ্যের পরে কিন্তু যুদ্ধ হতো না, যুদ্ধ বন্ধ থাকতো অন্ধকার হয়ে গেল। তখন এরা করতে কি, সৈন্যরা করতে কি, নেপোলিয়ান বই পড়তেন আর সময় বসে তাস খেলতেন। উনি বলেন তাস ফাস খেলা চলবে না। কি করবো স্যার, কি করবো? বলো এই যে আমি যে বইগুলো নিয়ে এসেছি বা যেগুলো আছে, এইগুলো তাসের কার্ডের পেছনে তোমরা ক্যাটালগ করো। এখন আমাদের যে নিয়ম নেই, ইনফরমেশনটা ওখানে ডাউনলোড করো, এখান থেকেই কিন্তু ক্যাটালগ কার্ডের জন্ম হয়েছে। এবার যদি আপনারা যদি কোনো লাইব্রেরিতে ক্যাটালগ কার্ড দেখেন, দেখবেন কিন্তু ক্যাটালগ কার্ডের সাইজ আর তাসের সাইজ কিন্তু প্রায় এক।
ওইভাবেই কিন্তু ক্যাটালগ কার্ডের তৈরি হয়েছে। তা সেই জন্যে এইভাবে দেখা যাচ্ছে আজকে যে গ্রন্থাগার দিবস, এবং হরিহর দাসের কথা বললাম, তিনি কিন্তু আজকে বিখ্যাত হয়ে আছেন লাইব্রেরিয়ান হিসেবে। 14th এডিশন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, পৃথিবীর মধ্যে সবচেয়ে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা হচ্ছে সবচেয়ে দামি, এখন নাম পাল্টেছে নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। 14th এডিশনে ওনার দুটো লেখা বেরিয়েছিল। কার লেখা বেরিয়েছিল? তরু দত্ত সম্বন্ধে। আপনারা জানেন তরু দত্ত একজন ফরাসি বাঙালি, চন্দ্রনগরের মেয়ে, কিন্তু উনি ওখানে গিয়ে ফ্রান্সে গিয়ে ফরাসি কবিতা উনি অনুবাদ করেছিলেন, লিখেছেন। সারা পৃথিবীর মাত্র 19 বছর বয়সে উনি রোগে মারা যান। টিবি রোগে বা ক্যান্সার, অনেকে এই মুহূর্তে মনে করতে পারছে না, বুঝে বলতে হবে উনি মারা যান। এই তরু দত্ত একটা বিষয় ছিল। এই তরু দত্তের কবিতা বই লিখে উনি কিন্তু তরু দত্ত তার সম্বন্ধে বই লেখেন। এই বইটা লেখার পরে কবিতার বই লিখে তরু দত্ত সম্বন্ধে যখন জীবনী লেখা হয় এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার নাম ওঠা মানে কিন্তু বিরাট ব্যাপার, বা যারা লেখেন তাদের কাছেও কিন্তু বিরাট ব্যাপার। এই তরু দত্ত এইবার অনেকটা সময় নিয়ে নিয়েছি, আমি দুঃখিত, যেমন আপনাদের আরো অনেক কাজ আছে। ভবিষ্যতে যদি কোনো আপনাদের লাইব্রেরিতে যাই বা দেখতে পাই, তখন কিন্তু এই লাইব্রেরিয়ান স্টেট মাধুর্য, লাইব্রেরিয়ান স্টেট কি আছে। আপনাদের সকলকে নমস্কার, আমার ছাত্রছাত্রীদের ভালোবাসা, বড় শিখ বা যারা সিনিয়র তাদের প্রণাম জানিয়ে আমি আমার লেখা কি পড়া শেষ। ধন্যবাদ আমাকে বলতে দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আপনি বহু ব্যস্ততার মধ্যেও যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং আপনার অত্যন্ত সহজ ও জ্ঞানগর্ভ ভাষণ আমাদের সমৃদ্ধ করেছে। আবার ধন্যবাদ জানালাম স্যার। লালবাবা মহাবিদ্যালয়ের প্রশাসক মণ্ডলীর সভাপতি শ্রী প্রবীর রায়চৌধুরী মহাশয় আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তিনি তার মূল্যবান ভাষণের দ্বারা আমাদের সমৃদ্ধ করবেন। প্রেসিডেন্ট স্যার, প্লিজ। প্রেসিডেন্ট স্যার, প্লিজ। Ishani madam, I think President sir has joined but disconnected. Somehow some technical error is there. So we can proceed our program. Thank you. লালবাবা মহাবিদ্যালয়ের প্রাচ্য বিভাগের গ্রন্থকার ও কর্মী শ্রী নিখিল কৃষ্ণ রায় মহাশয় লালবাবা কলেজ গ্রন্থাগার কিছু কথা এই বিষয়ে আমাদের কিছু আলোকপাত করবেন। নিখিল দা। শ্রী নিখিল কৃষ্ণ রায়। উনি নেই, এখানে উপস্থিত নেই। ও, নিখিল দা নেই? না, ছিলেন এতক্ষণ একটা জরুরি কাজে চলে গেছেন। Nikhila is not here. I think Nikhil Krishna Roy is not present. So we can continue our next program. তাহলে আমরা এখন লালবাবা কলেজের গ্রন্থাগার বিভাগ যে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে সেটা নিয়ে আলো বলি। লালবাবা মহাবিদ্যালয়ের গ্রন্থাগার বিভাগ আজ গ্রন্থাগার দিবসে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থাগার প্রীতি ও পৃষ্ঠপোষকতা এবং সদ্য অতিক্রান্ত 22শে শ্রাবণকে স্মরণে রেখে আবৃত্তি, ভাষ্যপাঠ এবং বৈদ্যুতিন প্রদর্শনীর আয়োজন করেছে। এ বিষয়ে লালবাবা মহাবিদ্যালয়ের বাণিজ্য বিভাগের ছাত্রী সঞ্জিনা সরকার আবৃত্তি করবেন। সঞ্জিনা সরকার। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুঞ্জয়। দূর হতে ভেবেছিল মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা।
দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেথা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেম, আরো কিছু আছে নাকি? আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত। এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়। যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল বনি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যুর চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। ধন্যবাদ। ধন্যবাদ। পরবর্তী আমাদের অনুষ্ঠান রবীন্দ্রনাথের গ্রন্থাগার ভাবনা বিষয়কে অবলম্বন করে লালবাবা মহাবিদ্যালয়ের দিবা বিভাগের গ্রন্থাগার কর্মী শ্রীমতী সোমা মিত্র ও শ্রী অনিমেষ দাস একটি ভাষ্যপাঠ করবেন। মালা, Yes, শোনা যাচ্ছে ম্যাডাম? yes, you are audible. হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। নমস্কার। আজ 12ই ভিডিওটা আগস্ট। অন করবেন, ভিডিওটা অন করবেন। ম্যাডাম ভিডিও তো অন করেছি। ঠিক আছে এবার। হ্যালো, নমস্কার। ওই সন্ধ্যা আজ ইতিহাস 12ই বিভাগের আগস্ট। হুম। নমস্কার। হুম। আজ 12ই আগস্ট গ্রন্থাগারিক দিবস। গ্রন্থাগার বিদ্যার জনক ডক্টর এস.আর. রঙ্গনাথনের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, সেই সঙ্গে সমস্ত গ্রন্থাগারিক ও গ্রন্থাগার বিভাগের কর্মীদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। লাইব্রেরি সম্বন্ধে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা ছিল সুদূর প্রসারী। তাই তো রবীন্দ্রনাথ বলেছিলেন, মহাসমুদ্রের শতবর্ষের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। শিক্ষা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নিরন্তর পরীক্ষা নিরীক্ষা আজ বিশ্ব স্বীকৃত। শিক্ষার স্থান হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান নিয়েও তাকে নানা সময় নানা চিন্তা ভাবনা করতে হয়েছে। ব্রহ্ম বিদ্যালয় থেকে বিশ্বভারতী দীর্ঘ 40 বছরের যাত্রাপথে নানা পরিবর্ধন এবং পরিমার্জন তাকে স্বীকার করে এগোতে হয়েছে। তার প্রতিষ্ঠানের শুরু থেকে লাইব্রেরি ছিল একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। ফলে গ্রন্থাগার ব্যবস্থার সুফল যাতে সব দিকে ছড়িয়ে পড়তে পারে, সেই জন্য রবীন্দ্রনাথকে নানা ব্যবস্থাপনা কিংবা নিয়ম নীতি প্রণয়নে নতুন নতুন ভাবনা নিতে হয়েছে। পাঠ্যসূচি থেকে সংস্কৃতি চর্চা, বিদ্যার্জন থেকে জ্ঞানগর্ভ গবেষণা, সব ক্ষেত্রেই লাইব্রেরির অপরিমেয় ভূমিকা রবীন্দ্রনাথ যেভাবে তার প্রতিষ্ঠানের মাধ্যমে দেখিয়েছে তা বিরল।
রবীন্দ্রনাথ তাই বলেছিলেন, এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরে শৃঙ্খলে কাগজের কারাগারে বাধা পড়িয়া আছে। এক কথায় গ্রন্থাগার হলো মহামানবের পবিত্র মিলন তীর্থ, যেখানে জ্ঞান, তথ্য ও মানুষের অন্তরাত্মার অপূর্ব মেলবন্ধন ঘটে। নমস্কার। নমস্কার। ধন্যবাদ সোমা মিত্র এবং অনিমেষ দাসকে, তার নতুন দিক উন্মোচন করলো। এবার আমি ডক্টর মালা আদিত্যকে অনুরোধ করছি তিনি যেন ডিজিটাল এক্সিবিশনটা প্রস্তুত করার চেষ্টা করেন। Before sharing our digital exhibition, I would like to say something on that. This is our tribute to renowned poet Vishwakobi Rabindranath Thakur, the great Tagore. We have displayed here the book jackets from the college library collection. Few of the selected titles we have presented here. We have categorized this digital exhibition in 3 categories, that is by Rabindranath Tagore and Rabindranath Tagore, and the books which is written on Rabindranath or by Rabindranath Tagore in another languages, that is Hindi or English. So we have given some names of the digital collections: Rabindra Srishti, Rabindra Alochona এবং অন্য ভাষায় Rabindranath. This digital exhibition aims to aware the users about our Rabindra collections of Lal Baba College Library, as well as it's a tribute to Rabindranath Tagore. We start our digital exhibition. তুমি খুশি থাকো আমার প্রাণে যে খুশি থাকো, তোমার আঙিনাতে বেড়াই যখন বেড়াই, গে গে বেড়াই যখন খুশি থাকো, তুমি খুশি থাকো আমার প্রাণে যে খুশি থাকো। তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, সেই আনন্দ নাচায় ছন্দ বিশ্বভুবন ছে খুশি থাকো, তুমি খুশি থাকো আমার প্রাণে যে খুশি থাকো।
ফিরে ফিরে চিত্ত বিনয় দাও যে নাড়া গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেয় সে সারা চিত্ত বিনয় দাও যে নাড়া ফিরে ফিরে চিত্ত বিনয় দাও যে নাড়া গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেয় সে সারা চিত্ত বিনয় দাও যে নাড়া তোমার আধার তোমার আলো দুই আমারে লাগলো ভালো তোমার আধার তোমার আলো দুই আমারে লাগলো ভালো আমার হাসি বেড়ায় ভাসি তোমার হাসি বে বে খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে ঝে খুশি থাকো তোমার আঙিনাতে বেড়াই যখন বেড়াই গে গে বেড়াই যখন খুশি Here is the end of our digital collection. ধন্যবাদ মালা, খুব ভালো লাগলো। এবার আমাদের আবৃত্তি শোনাবেন ইতিহাস বিভাগের ছাত্র সঞ্জয় জানা। সঞ্জয় জানা, ম্যাম নমস্কার, আমার নাম সঞ্জয় জানা। সুদীপ্ত বাবা পাল, কলেজে Hello? সঞ্জয় জানা। হ্যাঁ ম্যাম সঞ্জয় জানা হ্যাঁ, সঞ্জয় জানা শোনেন, হ্যাঁ ইতিহাস বিভাগ উপস্থিত আছেন। আচ্ছা বলো। আমার নাম সঞ্জয় জানা, লালবাবা কলেজের ইতিহাস বিভাগের ছাত্র। আমি প্রথমেই উপস্থিত সকল অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ সহ অধ্যক্ষ মহাশয় এবং উপস্থিত সকল দর্শক Sanjay, start your video and start your program. হ্যালো ম্যাম, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলো বলো, শোনা যাচ্ছে। নমস্কার, আমার নাম সঞ্জয় জানা, আমি লালবাবা কলেজের ইতিহাস বিভাগের ছাত্র। আমি প্রথমেই উপস্থিত সকল অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ সহ অধ্যক্ষ মহাশয় এবং উপস্থিত সকল দর্শককে আমার প্রণাম জানাই এবং সর্বোপরি আজ গ্রন্থাগার দিবস উপলক্ষে উদযাপিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস উপলক্ষে তাঁকে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে তাঁরই লেখা বিদায় কবিতাটি আমি আবৃত্তি করে শোনাবো। বিদায়। ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ। মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন। শুধু সুখ হতে স্মৃতি, শুধু ব্যথা হতে গীতি, তরি হতে তীর, খেলা হতে খেলা শ্রান্তি, বাসনা হইতে শান্তি, নভ হতে নীর। দিনান্তের নম্র কর, পড়ুক মাথার পর। সঞ্জয়, তোমার সাউন্ডটা একদম আসছে না, একটু জোরে বলো, জোরে বলো। তো শোনা যাচ্ছে ম্যাম? হ্যালো হ্যালো ম্যাম, শোনা যাচ্ছে?
নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিদায়। ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ। মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন। শুধু সুখ হতে স্মৃতি, শুধু ব্যথা হতে গীতি। হরি হতে খেলা হতে খেলা শান্তি, বাসনা হইতে শান্তি, নভ হতে নীর। দিনান্তের নম্র কর, পড়ুক মাথার পর, কি পড়ে ঘুম। হৃদয়ের পত্র পুটে, গোপনে উঠুক ফুটে, নিশার কুসুম। আরতির শঙ্খ রবে, নামিয়া আসুক তবে পূর্ণ পরিণাম। হাসি নয়, অশ্রু নয়, তার বৈরাগ্যময় বিশাল বিশ্রাম। প্রভাতে যে পাখি সবে গেয়েছিল কলরবে, থামুক এখন। প্রভাতে যে বায়ুদল ফিরেছিল সচঞ্চল, যাক থেমে যাক। প্রভাতে যে ফুলগুলি জেগেছিল মুখ তুলি, ধূপ নয়ন। নীরবে উদয় হোক অসীম নক্ষত্র লোক, পরম বাক। হে মহাসুন্দর শেষ, হে বিদায় অনিমেষ, হে সৌম বিষাদ। অনেক দাঁড়াও স্থির, ছায় নয়ন করো আশীর্বাদ। অনেক দাঁড়াও স্থির, তলে নমশির। অবযাত্রা পথে নিষ্কম্প প্রদীপে ধরি, শব্দে আরতি করি। স্তব্ধ জগতে, স্তব্ধ জগতে, স্তব্ধ জগতে। নমস্কার। ধন্যবাদ সঞ্জয় জানা। লালবাবা মহাবিদ্যালয়ের গ্রন্থাগার বিভাগ গ্রন্থাগার দিবস উপলক্ষে আজ 12ই আগস্ট যে আন্তর্জালিক সভার আয়োজন করেছিলেন তা প্রায় সমাপ্তির দিকে। এই আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করার জন্য আমি লালবাবা মহাবিদ্যালয়ের গ্রন্থাগারিক ডক্টর মালা আদিত্যকে অনুরোধ জানাচ্ছি। Thank you, Professor Ishani Chakraborty. Nice presentation, nicely conducted the program. Now we have come to an end. I apologize the delay of time due to some technical error. Actually, it is not in our hand. So here today I would request our Professor Sri Debashish Lahiri, Department of English, Lal Baba College, to give a vote of thanks and declare the program officially end. Professor Dilip Debashish Lahiri, sir. Thank you, Mala. Thank you so much. It's been a very educative and also no less inspiring program on Librarians Day. Thank you for organizing this. It's my responsibility to pay the vote of thanks. I begin by thanking all viewers who have tuned into this program today and who have supported us with their presence, virtual presence. Thanks go out to the principal of Lal Baba College, Dr. Sanjay Kumar, for his address and support behind the event. Thank you to the president of the governing body of Lal Baba College, again, for his support and patronage. My thanks go out to the guest speaker, Sri Ashita Dash, for his illuminating comments and anecdotal lecture. My thanks to the Library Subcommittee, Lal Baba College, for putting this program together. The Cultural Subcommittee of Lal Baba College for again supporting and being behind this program, curating this program. Dr. Partho Sharathi Dash, ALIO National Library, and Dr. Joydeep Chando, librarian of Rashtraguru Surendranath College, for their technical support with the digital exhibition and the general assistance that they have provided us.
Professor Krishnendu Das, Department of Economics, Lal Baba College, for managing the invitation side of things. Professor Deepayan Sinha, Department of Commerce of our college, for the technical assistance that he has provided us. Of course, Dr. Mala Aditya, librarian, Lal Baba College, for her enthusiasm and for her expertise in putting this program together, very apposite program Thank together. you, sir. Srimati Shoma Mitro, Sri Animesh Das, who have participated with wholeheartedness in this program, who have contributed and have spoken on Tagore and his take on the library. Professor Ishani Chakraborty, who has conducted this program with great elan. Thank you, Dr. Devashish. Vidisha Banerjee, Department of Sanskrit, for the inaugural song. Shojina Sarkar and Sanjoy Jana, students of our college, for their recitation program. Further thanks go out to Mr. Shurojit Bera and Mr. Divakar Ghosh for the physical decoration of the days in our institution, in our auditorium. Mr. Gautam Bera for technical support. All the teaching and non-teaching staff of Lal Baba College for their cooperation and enthusiasm about this program, and all the students of our college who attended or who have supported it. Thank you so much. Over to you, Mala. Thank you, sir. Thank you, Professor Debashish Lahiri, Department of English, for giving such a nice vote of thanks. It's a very important part of the program. I feel very opportunate. I especially thanks to all of you, all the teacher members and students, all the viewers in the YouTube channel also, that today you present here. We are running far behind of time, but you bear with us. So thank you, viewers. Hope we will not confine on this discussion on the Librarians Day. Main motto is to serve our user, and Lal Baba College Library, I think, from this discussion, take some advice and take some initiation to go further to satisfy our user. Users are all the above. Thank you, users. Thank you all. We declare the Librarians Day program end here. থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ। স্যার থ্যাংক ইউ স্যার, আমরা ইউটিউব লাইভ এখন বন্ধ করে দিয়েছি। দীপায়ন স্যার, আমরা রেকর্ডিং